এতদিন ধরে যারা ভাবতেন বাঙালির ঠিকানা দীঘা, পুরী কিংবা দার্জিলিং, তাদের জন্য বলবো পাল্টেছে সময়, পাল্টেছে দিন। হাতের তুড়িতে 5 লক্ষ দর্শকের হাত ধরে বাঙালি পোলা পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে। আর এই ভ্রমণ সিরিজ ভ্রমণ পিপাসু বাঙালির অধ্যায় লিখবে নতুন ইতিহাস। কারণ ট্রাভেল উইথ কৌশিক তার দর্শকদের কোনোদিনই করবে না নিরাশ। একজন মধ্যবিত্ত বাঙালির প্রথমবার বিদেশ যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারাও সেই মুহূর্তগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবেন এই আশাই রাখি। সেদিন সন্ধ্যায় হন্তদন্ত হয়ে স্টেশনে পৌঁছানোর আগেই সেরে নিয়েছিলাম বেশ কিছু অসমাপ্ত কাজ। আর আধ ঘন্টা বাদে ট্রেন। এখন মনে পড়লো যে সানগ্লাস দিতে হবে। ডিসকাউন্ট দিবা তো? অবশ্যই। গুড গুড। জীবনে প্রথমবারের জন্য কিনলাম হচ্ছে রেবানের সানগ্লাস, তাও ইন্টারন্যাশনাল ট্রিপ বলে। প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে টোটো ধরে পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট স্টেশন। দেশ হোক কিংবা বিদেশ, ট্রেন দিয়ে যাত্রা শুরু আর ট্রেন দিয়েই শেষ। এই প্রথমবার কোনো ট্রিপে আমাকে সি অফ করতে এসেছিল ওই ক্ষুদে ভদ্রলোক। প্রথমে পরিকল্পনা ছিল যে আজকে রাত্রেবেলায় 11:30 তিসাতরসা ধরে চলে যাব, কালকে ভোর 4টে শিয়ালদা নামবো, তারপর শিয়ালদা থেকে চলে যাবো হচ্ছে দমদম এয়ারপোর্ট, ওখান থেকে ফ্লাইট ধরবো। কারণ ফ্লাইট টাইম হচ্ছে কালকে সকাল 8:40। গতকাল থেকে নর্থ বেঙ্গলের দিকে কিছু ট্রেন লেটে চলছে, সব ট্রেনকে প্রায় রিশিডিউল করা হচ্ছে। ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, ওদিককার ট্রেনের টিকিট ক্যান্সেল করলাম। আর দিক থেকে এপার থেকে ট্রেন ধরবো বা দমদমে নেমে ওখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব। হোটেল বুকিং করাই আছে দমদম এয়ারপোর্টের ওখানে, তো আজ রাত্রে ওখানেই থাকবো এবং তারপরে কালকে সকালবেলায় ফ্লাইট ধরবো। ইন্টারন্যাশনাল ট্রিপ তো ওই জন্য খুব টেনশনে আছি। কোনো ট্রিপ নিয়ে আমার এত টেনশন হয় না, এবারে ট্রিপ নিয়ে আমার এত বেশি টেনশন। বাড়ি থেকে বেরিয়ে মনে হচ্ছে পাসপোর্ট নিয়েছি তো, আই কার্ড নিয়েছি তো, এই নিয়েছি তো, সেই নিয়েছি তো, মানে গুচ্ছের টেনশন। তো যাই হোক, আশা করছি যে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় ঠাকুর করে ট্রিপটা ভালোই হবে। আর সত্যি কথা বলতে এতটা উৎসাহ, এতটা সাহস আমি পেতাম না যদি আপনারা আমার পাশে না থাকতেন। আমি যে আপনাদেরকে প্রমিসটা করেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করব, সেটা যে রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের। 03198 লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন ছেড়ে দিল বহরমপুর স্টেশন। টাটা শহর, ট্যুর অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক, লালগোলা ইতিহাস লিখবে, এটাই তো স্বাভাবিক। 100 গ্রাম। লালগোলা হচ্ছে ফুড এক্সপ্রেস, তাই ট্রেন যতক্ষণ চলবে নানা রকম খাবার দাবার দিয়ে মুখও কিন্তু ততক্ষণই চলবে। এই তো ডালমুট হবে 5 টাকায়। ডালমুট, প্যাটিস, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, সব কিছু আছে। এত কিছু খাওয়ার পর যদি চা খাওয়া না হয় তাহলে ট্রেন জার্নি থাকে না। চলে এসছে কৃষ্ণনগর, টাইম রাত 8:53। ডালপুরি পাবো কি না সেটাই এখন নিতে হবে খবর। কৃষ্ণনগর থেকে যদিও পেয়ে গিয়েছি ডালপুরি, কিন্তু এত রাত্রে স্যালাড শেষ হয়ে গেছে। তরকারি আমি খাই না, তার জন্য নিয়ে নিলাম হচ্ছে একটা চপ আর একটু সস। আমার কামরা অনেকটা দূরে, তো ব্যাগটা বললাম একজনকে দেখুন আমি আসছি। আর এমনিতে ট্রেনের টাইম আছে, মানে নামার সময় সবসময় ট্রেনের টাইমটা, ডিপার্চার টাইমটা দেখেই নামা উচিত। চলে এসছি কামরায়, এবার ডালপুরি খাবো দরজার কিনারায়। বলো বলো। আচ্ছা, একটা দরকারি ইনফরমেশন দিয়ে দিই। দেখুন, দীর্ঘক্ষণ জার্নি, অনেক দর্শক বন্ধু হয়তো এই ট্রেনে কোনো তাদেরকে যেতে হলো। এবার তাদের একটা চিন্তা থাকে যে মেমো ট্রেন, লোকাল ট্রেনে তো টয়লেট থাকে না, এটা তো লোকাল ট্রেনের মতোই মেমো ট্রেন, এখানে টয়লেট আছে কিনা। তো বলবো টয়লেট কিন্তু আছে, টয়লেটের জলও আছে, বাট টয়লেট কিন্তু অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বাট আছে। রাত 9:47, আমরা পার করছি রানাঘাট জংশন।
রাত্রি 11:20 পৌঁছালাম দমদম জংশনে। 2 নম্বরে ট্রেন ছিল, 2 নম্বর থেকে 4 নম্বরে এলাম। এই 4 নম্বর দিয়ে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আমাকে যেতে হবে হোটেলে, যেখানে আজকে রাত্রে আমি থাকবো। পৌঁছে গেছি হোটেলের গলিতে। এই গলিতে ঢুকে হোটেল। এই জায়গাটা চেনা, আমি আগেই বলেছি যে আগে এখানে ছিলাম। কোন ব্লগে এখানে ছিলাম সেটা আপাতত মনে পড়ছে না, আপনারা বলতে পারবেন যদি আপনাদের মনে থাকে। এই গলিতে কিন্তু অনেক হোটেল রয়েছে। এখানে একটা ভোজন রসিক বলেও দোকান রয়েছে। তো হোটেলে পৌঁছলাম, এখানে কিছু ফর্মালিটিস আছে। আই কার্ড দেখিয়ে রেজিস্টার ফিল আপ করলাম। একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু চেকিং টাইম এবং চেক আউট টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা, 24 ঘন্টার জন্য। এই রুমেই ছিলাম, সেই 101 রুম। আমি কিন্তু কোনোদিন বলিনি ওদেরকে যে আমি আগে এসছি হ্যান ত্যান এই সেই, বাট সবই ইত্তেফাক। রাত ফুরিয়ে সকাল হলো, আর একই সাথে হাজির হলো আমার জীবনের অন্যতম বিশেষ দিনটি। সকাল 5:49 আমরা হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে আমরা রাস্তায় এলাম। এখান থেকে যাবো হচ্ছে আমরা এয়ারপোর্ট যাওয়ার গাড়ি হোটেল থেকে ওরা অ্যারেঞ্জ করে দিল। সেই গাড়ি আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবে। এই যাতায়াতের জন্য যে এক্সট্রা গাড়ির খরচ সেটা দিয়ে দিতে হবে। আর এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে চা। বলা যেতে পারে আমাদের জার্নিতে আজকে বাংলার এটাই হয়তো শেষ চা, কারণ এরপর 5 দিন অন্য জায়গায় চা খেতে হবে। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব সামান্যই। সকালের প্রথম আলোকেই সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্ট। পৌঁছে গেছি এয়ারপোর্টে। হোটেল থেকে এয়ারপোর্টে আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট। প্রবেশ করলাম এয়ারপোর্টের ভেতরে। ফ্লাইটে যারা যাবেন তাদের প্রত্যেকের লাগবে হচ্ছে সচিত্র পরিচয়পত্র, অরিজিনাল আই কার্ড, এবং সেই সাথে হচ্ছে আপনাদের যে টিকিট, সেই টিকিটের প্রিন্ট আউট অথবা সফট কপি, যে কোনো একটা দেখালেই হবে, বাট আই কার্ড কিন্তু মাস্ট। এখানে ডিসপ্লে বোর্ডে আমাদের ফ্লাইট নাম এবং নাম্বার এবং ডিপার্চার টাইম দেখিয়ে দিয়েছে। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 764 আর গেট নাম্বার হচ্ছে 23। বাট এবার আমরা যাবো হচ্ছে ইন্ডিগোর কাউন্টারে, যেখানে আমাদেরকে আমাদের চেক ইন ব্যাগেজ ড্রপ করতে হবে এবং সেই সাথে নিতে হবে হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আমরা ইন্ডিগোর কাউন্টারে দাঁড়িয়েছিলাম, কিন্তু কাউন্টারে আমাদের টিকিট দেখে বললো যে আপনাদের তো ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটের কাউন্টার হচ্ছে অন্য জায়গায় পাশে। তো আমরা জায়গাটা একটু পরিবর্তন করছি, ফার্স্ট টাইম তো ওই জন্য একটু আর কি সব কিছু আর কি নতুন নতুন হবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। আর সেই অভিজ্ঞতা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আগামী দিনে যখন আপনারা ইন্টারন্যাশনাল ট্রিপ করবেন তো সেটা কিন্তু আপনাদের কাজে আসবে। আমরা এখান থেকে আমাদের বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমি আধার কার্ড দেখাতে যাচ্ছিলাম, বলছে আধার কার্ড থোড়ি চলবে। হ্যাঁ, বললাম প্রথমবার তো ওই পাসপোর্ট আর কি ওরা দেখলো, এখানকার সমস্ত প্রসেসিং ওরা করে দিল, এবং আমাদের যে ব্যাগ সেটা আমরা চেক ইন ব্যাগ যেটা কার্গোতে যাবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ফাইনালি আমাদের সিকিউরিটি প্রসেস সম্পূর্ণ হলো। নিয়মটা হচ্ছে যে ব্যাগ থেকে না যত রকম ইলেকট্রনিক্স জিনিস আছে, গেজেট আছে, ওয়্যার আছে, সব বের করে দিতে। আর আমাদের মতো ব্লগারদের ব্যাগে তো খাবারের থেকে কম ওয়্যার বেশি থাকে, তো সেই জন্য আমি না সব কিছু আলাদা আলাদা করে রেখেছি। সব প্লাস্টিকের প্যাকেটে এবার আলাদা করে রেখে দিয়েছি, এতে খুঁজে পেতে সুবিধা হয়। ওগুলো বের করা হয়নি। ব্যাস আবার ব্যাগটা ঘুরালো, ব্যাগটা ঘুরিয়ে সময় লাগলো, ওই জন্য ব্যাগটা ঘুরিয়ে ওরা চেক করে নিল, দেখে নিল। তো সেসব দেখে নিয়ে চেক টেক করে নিয়ে তারপরে আলটিমেট সম্পন্ন হলো সব কিছু। ফ্লাইটের টাইম হচ্ছে সকাল 8:40, এখন টাইম হচ্ছে 6:51। অর্থাৎ আমাদের হাতে কিন্তু অনেকটাই সময় আছে। তবু আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসুন ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে। এয়ারপোর্টে বসে সময় কাটানোর মাঝেই দেখে নিচ্ছিলাম বিভিন্ন ফ্লাইটের যাওয়া কিংবা আসা। বসে বসে সময় কাটছে না, এখনও 1 ঘন্টা বাকি আছে, অনেকটা অ্যাডভান্স চলে এসেছি। তো এই জন্য এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে KFCর চিকেন পপকর্ন। কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। ভালোই খেতে, পয়সা দিয়ে কেনা জিনিস খারাপ কী করে বা বলতে পারি, টেস্ট আছে। সকাল 8:10 আমরা চলে এসেছি আমাদের গেট নাম্বার 23-এর সামনে, যেখান থেকে আমরা ফ্লাইটে বোর্ড করব। এই হচ্ছে গেট নাম্বার 23, আর এখান থেকে হবে হচ্ছে আমাদের বোর্ডিং পাস দেখিয়ে দিলাম। এবার এই ব্রিজ ধরে যাব হচ্ছে ফ্লাইটের দরজার মুখে। উঠে পড়েছি ফ্লাইটে। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 9-এ। এখানে লাগেজ রেখে দিলাম আমার ব্যাগ। এই 9-এ সিট কিন্তু আমি আলাদা করে অ্যাড অন করেছি বুকিংয়ের সময়। একটাই টিকিটের পয়সা দিয়েছি, কিন্তু এবার জানলা পেয়েছি 2টো। এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। সকাল 8:32 আমাদের ফ্লাইটের চাকা গড়ালো। এবার আমাদের ফ্লাইট রানওয়েতে গিয়ে তার পজিশন নেবে এবং কলকাতা ছেড়ে বেঙ্গালুরুর পথে উড়ে যাবে। সকাল 9টা বেজে গিয়েছে।
আমাদের ফ্লাইট কিন্তু এখনও টেক অফ করেনি, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, হয়তো ট্রাফিক ক্লিয়ার নেই। ফ্লাইট সাকসেসফুলি টেক অফ করলো কলকাতার মাটি ছেড়ে। এবার আমরা যাব বেঙ্গালুরু পথে। সকাল 11টা বেজে 10 মিনিট ক্যাপ্টেন সাহেব ঘোষণা করেছে বেঙ্গালুরুর সাথে, বেঙ্গালুরু এয়ারপোর্টের সাথে আমাদের দূরত্ব ক্রমশ কমে আসছে এবং কমতে কমতে সেটা এখন 10 কিলোমিটারে কিছু কমে এসে দাঁড়িয়েছে। সেই সাথে আমাদের ধন্যবাদ বার্তাও জ্ঞাপন করেছে এবং ল্যান্ডিংয়ের জন্য আমরা রেডি, আমাদের সিট বেল্টও বেঁধে নিতে বলেছে। আর এই সব কিছুর মধ্যে এটা অনুভব হচ্ছে যে আমাদের ফ্লাইট আস্তে 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 নিচের দিকে নামছে, ফিল হচ্ছে এবার। তো আশা করছি আমরা মিনিট 10 মধ্যেই বেঙ্গালুরু এয়ারপোর্টে সাকসেসফুলি ল্যান্ড করব। প্রায় 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বেঙ্গালুরু। পরবর্তী বিমান যাত্রা বেঙ্গালুরু থেকে মালে। নেমে পড়লাম ফ্লাইট থেকে। এরপর এই যে বাস আছে, এই বাসে করে যেতে হবে হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। রোড এখানে ভালোই আছে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবার এখান থেকে আমাদের ট্রান্সফার হতে হবে, অর্থাৎ আমরা ডোমেস্টিক থেকে যাব হচ্ছে ইন্টারন্যাশনালে। এখানে সব বোর্ডে লেখা আছে সব কিছু, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ট্রান্সফার। আমরা সেই পথেই আর কি হাঁটছি। একটা টেনশন ছিল যে আমরা যে ফ্লাইট থেকে নামলাম, আমরা পরের একটা ফ্লাইটে যাব, তো সেক্ষেত্রে আমাদের লাগেজ কালেকশন করতে হবে কিনা। তো এখানে ইনফরমেশন সেন্টার আছে, ওরা বললো যে না, যেহেতু আমাদের সেম ফ্লাইট, এটা এসছি, এটাও ইন্ডিগো, যেটা যাবো সেটাও ইন্ডিগো, ওই জন্য সেম ফ্লাইট সেম পিএনআর বলে আমাদের লাগেজ অটোমেটিক ট্রান্সফার হবে। কিন্তু আমাদের এই নিজেদের ট্রান্সফারের জন্য আমাদেরকে আরও একবার সিকিউরিটি চেক পার করতে হবে এবং এখানে আমাদেরকে দেখাতে হবে হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আমরা চলে এসেছি ট্রান্সফার সেকশনে। এখানেও আরও একবার আপনার বোর্ডিং পাস এবং সেই সাথে কিন্তু আপনার আইডি, এটা কিন্তু চেক হবে। এখানে লেখা আছে ইমিগ্রেশন, এটা দিয়ে যেতে হবে। ইমিগ্রেশন কথাটা আমি অনেকবার শুনেছি, কিন্তু জিনিসটা কি সেই ব্যাপারে এই প্রথমবার আমার অভিজ্ঞতা হতে চলেছে। প্রথমে হচ্ছে ইমিগ্রেশন, ইন্টারন্যাশনাল যে ডিপার্চার, সেখানে আসার আগে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে দেখাতে হবে হচ্ছে আপনার বোর্ডিং পাস এবং হচ্ছে আপনার পাসপোর্ট। ওটা ওরা ভেরিফাই করার পরে আপনার বোর্ডিং পাসে ফাইনালি স্ট্যাম্প মেরে দেবে এবং আপনি অ্যাপ্রুভড ফর ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার জন্য। ওটা হওয়ার পরে তারপর হচ্ছে সিকিউরিটি চেক। ডোমেস্টিক সিকিউরিটি চেকের মতো এখানে কিন্তু ইন্টারন্যাশনালের অত ভিড় নেই, ফাঁকাই আছে। আর নিয়মটা হচ্ছে একই, যেরকম ছিল কলকাতা এয়ারপোর্টে, সমস্ত ব্যাগ থেকে সব কিছু বেড টের করে সেগুলোকে ট্রেতে দিয়ে চেক করিয়ে তারপরে নিয়ে আসা। তো এখানেও তাই হলো। আমার একটু টেনশন হচ্ছিল যে ড্রোনের ব্যাটারিগুলো নিয়ে, তাছাড়া সাথে 2টো পাওয়ার ব্যাঙ্ক আছে, তো ওই সবগুলো নিয়ে কিন্তু কোনো প্রবলেম হলো না। মানে আমি এই জন্যই বলছি, অনেকে ড্রোন নিয়ে বেড়াতে আসেন, তো ড্রোনের ক্ষেত্রে কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি ড্রোনের ব্যাটারির ক্ষেত্রে। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 35 নম্বর গেট, এখান থেকেই আমরা আবারও ডিপার্ট করব এখান থেকে মালে যাওয়ার ফ্লাইটে। বোর্ডিং টাইম হচ্ছে আমাদের 1টা বেজে 5 মিনিট এবং ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে 1টা বেজে 40 মিনিট। আমাদের কাছে আর এখনও অবধি 40-50 মিনিট মতো সময় আছে। তার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের লাঞ্চটা এখানে করে নেওয়ার। আর আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যারা আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন বা মালদ্বীপ যাবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু ইন্টারন্যাশনাল সিমের জন্য রয়েছে হচ্ছে কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা ইন্টারন্যাশনাল সিম নিয়ে নিতে পারেন। এর জন্য পড়বে হচ্ছে, মানে মালের জন্য আমি জিজ্ঞেস করলাম কত পড়বে, বললো হচ্ছে 4300 টাকা, 7 দিনের ভ্যালিডিটি থাকবে, 4300 টাকা। 4300 টাকা দিয়ে সিম কার্ড নেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। আমার দরকার নেই, কারণ আমার ফোন করার বিশেষ কেউ নেইও। জাস্ট শুধু হোয়াটসঅ্যাপটা অন হলে বাড়ির লোককে বলে দেবো হ্যাঁ বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, ব্যাস এইটুকু যথেষ্ট। কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন। এয়ারপোর্টের ভেতরে এই যে রেস্তোরাঁ, এখানেই গেট নাম্বার 35-এর সামনে, এখানেই আমরা এলাম, এখানে খাবার অর্ডার দিলাম। চিকেন নুডলস ওখানে, এখানে প্লেট হচ্ছে চিকেন নুডলস, বললো ওটাই তাড়াতাড়ি হবে, অন্য কিছু দেরি হবে। তো এক প্লেটের দাম হচ্ছে 409 টাকা। কিছু করার নাই, জসমিন দেশে যদাচারও। ফাইনালি চলে এসছে নুডলস, 12:30 বেজেও গেছে। যা কোয়ান্টিটি আছে, মানে দুজনের হবে না, একজনের লাগবে পুরো।
টেস্ট নিয়ে আমি একটা কথাই বলবো, ভালো খেতে। এরই সাদা নিলাম কোকা কোলা, এটার দাম পড়লো হচ্ছে 100 টাকা। আমরা বোর্ডিং করলাম আমাদের বোর্ডিং পাস দেখিয়ে, কিন্তু এইখানে আমাদের আরেকবার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে ফ্লাইটে ওঠার জন্য। ওখানে একটা স্টিকার মারবে ওরা, তো আমরা আবার সেই লাইনে এসেছি আর কি। মানে যেহেতু আমরা কানেক্টিং ফ্লাইটে এসেছি সেই জন্য এটা করতে হবে। 3টে গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমত হচ্ছে আপনার রিটার্ন টিকিট যাওয়ার জন্য, মানে যারা ট্যুরে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন টিকিট আপনাকে আগেই করে রাখতে হবে, ওটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু দেখবে, ওটা না হলে আপনি ভিসা পাবেন না। 2 নম্বর হচ্ছে আপনার হোটেল বুকিং। হোটেল বুকিং যদি ডিটেলস আপনার কাছে না থাকে, হোটেল বুকিংয়ের ডকুমেন্টস না থাকে বা হোটেল বুকিং করা না থাকে, আপনি এখানে কিন্তু ভিসা পাবেন না। 3 নম্বর হচ্ছে যেটা হেলথ ডিক্লারেশন ফর্ম, যেটা অনলাইনে করতে হয় 2 মিনিট লাগে করতে, সেটার প্রিন্ট আউট। এগুলো সব নিয়ে আসবেন, এগুলো সব এখানে চেক হবে। এগুলো চেক হওয়ার পরেই আপনি ফ্লাইটে উঠতে পারবেন। তো আমাদের ডকুমেন্টেশনের কাজ কমপ্লিট। আমাদের যে ইন্ডিগো স্টিকারও মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা আর কি এলিজাবেল ফ্লাইটে ওঠার জন্য মালদ্বীপ যাওয়ার জন্য। জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠছি। এবার যে জার্নিটা আমাদের হতে চলেছে এই বেঙ্গালুরু থেকে মালে, এখানে যখন আমরা মালে পৌঁছাবো তখন নিচ দিয়ে যে সমুদ্র, যে আইল্যান্ডগুলো দেখা যাবে, এটা কিন্তু খুব সুন্দর। মানে এই দৃশ্যায়নটাই হচ্ছে আসল আমাদের এই যাত্রাপথে। সময় বেলা 1:23 আমাদের ফ্লাইট স্টার্ট হলো রানওয়েতে তার পজিশন নেওয়ার জন্য। বেঙ্গালুরুর আকাশ খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর, ঘোলাটে নয়। আশা করব যে এই জার্নির বাইরের দৃশ্যায়ন সুন্দর হয়তো হবে। প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তার তো একটা উত্তেজনা আছেই, সেই সঙ্গে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আবহাওয়া। আর সত্যি কথা বলতে সব কিছু ক্রেডিট কিন্তু আপনারা যারা আজকের দর্শক বা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন সেই দর্শক বন্ধুদের। আপনারা না থাকলে আমি হয়তো কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রিপ করার কথা ভাবতামও না, আর কোনোদিন হয়তো সম্ভব হতো না। আর এই ট্রিপটা শুধু আমার একার নয়, এই ট্রিপটা কিন্তু আপনাদেরও। দুপুর 1:39 আমাদের ফ্লাইট সাকসেসফুলি টেক অফ করলো বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এবার গন্তব্য মালে। আমাদের ক্যাপ্টেন একটু আগে ঘোষণা করলেন, আর মিনিট কুড়ির মধ্যেই আমরা পৌঁছে যাব মালে বা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অর্থাৎ বেঙ্গালুরু থেকে আমাদের মালদ্বীপের যে সফর সেটা প্রায় সমাপ্তির মুখে।
বিকেল 3:21 আমাদের ফ্লাইট পৌঁছালো ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মালিতে। ফাইনালি পা রাখলাম বিদেশের মাটিতে আমি এবং সেই সাথে আমার সব দর্শক বন্ধুরা। তবে একটা কথাই বলবো, যত সুন্দরই হোক বিদেশের মাটি, তবু আমার দেশ তোমাকেই ভালোবাসি। পাসপোর্ট এয়ারপোর্টে নামার পর এখানকার যে কাউন্টার আছে সেই কাউন্টারে আমাদের পাসপোর্ট দেখলো এবং জিজ্ঞেস করলো যে আপনারা কতদিনের জন্য এখানে থাকবেন। তো আমরা বললাম 5 দিনের জন্য, ডেটটা বললাম আমাদের এখান থেকে যেদিন মানে আজকে ঢুকলাম আজকের ডেট থেকে কদিন এখানে থাকবো ফেরার ডেটটা বলে দিলাম। স্ট্যাম্প মেরে দিল, ব্যাস চলে এলাম। আমাদের লাগেজ আমাদের 1 নম্বর বেলটা দেওয়া হয়েছে। এই লাগেজ যে কত নম্বর বেলটা দেওয়া হবে সেটা আপনাকে ফ্লাইটে থাকতে ঘোষণা করে দেবো, ওটা একটু শুনে নেবেন। তো সেই 1 নম্বর বেলটার সামনে আমরা এসেছি। এয়ারপোর্ট থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন। এখানে দুরকম সিমের প্রাইস আছে, একটা হচ্ছে 100 GB $50 আর হচ্ছে 17 GB $35। এখানে একটা তথ্য আপনাদেরকে দেবো, এয়ারপোর্টে কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে নিন। আমি কানেক্ট করে নিয়েছি এবং বাড়ির লোককে আর কি ইনফরমেশান দিয়ে দিন যে আপনি পৌঁছে গেছেন বা আপনার জরুরি কাজকর্ম কোনো আপনার রিসর্টে কন্ট্যাক্ট করতে হলে করে নিতে পারবেন। যে রিসর্ট আপনারা বুক করবেন সেখান থেকে কিন্তু সেখানকার প্রতিনিধিরা এসে আপনার এখানে ওয়েট করবে, কাজে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। বাট আমরা এখান থেকে যাব হচ্ছে মাফুসি। যে রিসর্ট আপনারা বুক করে আসছেন এখানে কিন্তু প্রত্যেকটা রিসর্টের কাউন্টার রয়েছে। আমরা যে রিসর্ট বুক করেছি মাফুসিতে সেটা হচ্ছে কানি। এই হচ্ছে কানির কাউন্টার নাম্বার 13। এখানে আমরা ওয়েট করব। এখান থেকেই আমরা যা যা প্রসিডিউর আছে করে আমরা এখান থেকে বোটে ট্রান্সফার হবো হচ্ছে মাফুসি। কোনো টেনশন নেবেন না, আপনাদেরকে আমি যেভাবে গাইড করব মালদ্বীপ আর মালদা আপনাদের কাছে একই রকম হয়ে যাবে। আফটার অল হ্যাঁ হু না। এখানে যে পরিমাণ রোদ, টুপি ছাতা না আনলে মে মাসে গিয়ে পুরীর সমুদ্রের মতো কালো হয়ে চলে আসবো। প্রচুর রোদ আর প্রচুর গরম। মলদ্বীপসের পাবলিক আইল্যান্ড মাফুসি। মাফুসিতে যে আপনি রিসর্টে থাকছেন তাদের নিজস্ব বোট আছে এবং সেই বোটগুলো নিজের শিডিউলেই যাতায়াত করে। যেমন আমরা যে রিসর্টে ছিলাম তার বোটের টাইম ছিল বিকেল 3:30, কিন্তু আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে দেরি হয়, সেই বোট ছেড়ে চলে গিয়েছে। অতএব অপেক্ষা পরবর্তী বোটের। তো আমাদের পরবর্তী বোটের জন্য ওয়েট করতে হবে, ওটা সম্ভবত 4:30-র সময়, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর প্রাইভেট বোটও আছে, সেক্ষেত্রে পড়বে হচ্ছে $180 বোট ভাড়া। যে বোট প্রাইভেট বোটে করে আপনি চলে যেতে পারবেন আপনি যে রিসর্ট বুক করেছেন বা মাফুসিতে যেখানে আপনি থাকবেন। আর পাবলিক বোটে গেলে পড়বে হচ্ছে পার পার্সন $25, $25 যাওয়া, $25 আসা। এবার আমি যে ডলার বলছি এটাকে একটু হিসাব করে নেবেন 80 টাকার ওপরে। মানে আমি যদি বলি $25 তাহলে 25 ইন্টু ভারতীয় মুদ্রায় 80 টাকা বা 83 টাকা, যেদিন ডলারে যেরকম রেট চলে, তো সেটা একটু হিসাব করে নেবেন, তাহলে আপনারা অ্যাকচুয়ালি হিসাব পেয়ে যাবেন যে কত খরচ হচ্ছে। বাকি 1 ঘন্টা এয়ারপোর্টে কাটিয়ে বিভিন্ন বিষয়ের সুলুক সন্ধান করেছিলাম, যেগুলো আমাদের এই মলদ্বীপ ভ্রমণে অত্যন্ত দরকারি তথ্য। বোট ছাড়তে দেরি আছে, আমাদের হাতে সময় আছে, তো আমরা ভাবলাম একটু এয়ারপোর্টে আসি। এখানে এয়ারপোর্টে কিছু দোকান রয়েছে, দোকানে এসে দোকানের যে খাবারের রেট, আপনারা যখন আসবেন আপনারা একটু রেট সম্পর্কে একটু অবগত হয়ে নিন। এখানে চায়ের দাম হচ্ছে $4। যদি চায়ের দাম $4 হয়, যদি 80 টাকা আমি ডলার ধরে চলি $1, তাহলে ভারতীয় মুদ্রায় 1 কাপ চায়ের দাম হচ্ছে 320 টাকা। মানে আমাদের ওখানকার এয়ারপোর্টে যে চায়ের দাম ধরুন 250 টাকা বা 200 টাকা, সেটা এখানে হচ্ছে 320 টাকা। দুটো কোকোকলার দাম 720 টাকা। ফরেন ট্রিপ করুন, ফরেন ট্রিপের এগুলো হচ্ছে আসল রহস্য। মালদ্বীপ তো সবথেকে কস্টলি। মধ্যবিত্তের সাধ্যেরও একটা দোকান আমরা খুঁজে নিয়েছিলাম ওই এয়ারপোর্ট চত্বরেই। বিদেশে এসে একটু বাংলা কথা বলতে পারছি। এখানে যে দোকান রয়েছে এয়ারপোর্টে, তো এয়ারপোর্টের দোকানের যে ওনার, উনি বাঙালি, বাংলাদেশের কুমিল্লায় বাড়ি। তো বাংলাদেশের দর্শক বন্ধু তো শোনায় সোহাগা। তো এখানে এসে কথা বলছি, এখানে এসে জিনিসের রেটও কিন্তু কম। এটা হচ্ছে কোক হচ্ছে এখানে মাত্র $2। মোটামুটি টুকটাক আপনার এখানে অপেক্ষা করার জন্য খাবার দাবার, টুকটাক কেনাকাটা জিনিস আপনি দামের মধ্যে রিজনেবল দামে পেয়ে যাবেন। যেখানে ওখানে একটা কোকের দাম ছিল প্রায় $4, সেটা এখানে $2, মানে হাফ। আর বাঙালি দোকান, এখানে এসে বাংলায় আপনি 2-4টে ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। এয়ারপোর্টেই রয়েছে দোকানটা। আমি আমার দোকানটা আপনাকে বাইরে থেকে দেখিয়ে দিই, তাহলে আপনারা এসে এখানে আসতে পারবেন। হুলে যদি ধরুন এখানে কেউ এসে ভারতীয় টাকা নিয়ে আসে, ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আসে, তো সেটা এখানে কি চালাতে পারবে? চালাতে পারবে না, বাট এই জায়গার ভিতরে ব্যাংক আছে আপনার। ব্যাংকের ভিতরে ওরা ইন্ডিয়ান রুপি অ্যান্ড বাংলাদেশি রুপি অ্যাকসেপ্ট করে না, অনলি ডলার অ্যাকসেপ্ট করে। আর বাইরে কিছু লোক আছে যারা মানি এক্সচেঞ্জ করে, আবার আপনার ইন্ডিয়ান টাকা আপনার থেকে নিব, নিয়ে ওরা আপনাকে দিব মলদ্বীপ কারেন্সি, বা আপনার যদি ডলার লাগে ডলার দিব। বাট ওরা একটু ওরা কিছু রাইখে আছে আপনার, ওরা কিছু কমিশন নেবে, প্রফিট রাখবে। যে এখানে যারা বেড়াতে আসছে তাদের কি ডলার সাথে নিয়ে আসা উচিত?
ডলার আনলে ইজ বেটার, ডলার ইজ বেটার। মালদ্বীপ আপনার সেকেন্ড কারেন্সি এসে যে ডলার। ডলার আমি সব জায়গায় পে করতে পারবো, প্লাস মালদ্বীপিয়ান কারেন্সিও পে করতে পারবো। কত দাম হয় ধরুন $1 মানে তো 80 টাকা, তাহলে আমি যদি এখানে $1 দিই তাহলে ওরা কত টাকা আমাকে দেবে মালদ্বীপিয়ান রুপিস? $1 ডলার মালদ্বীপ কারেন্সি 15 টাকা, 15 রুপিয়া, 15 রুপিয়া। এটা এই যে এটার দাম আপনি $2 বলছেন, এটা মালদ্বীপিয়ান রুপিসে কত? 30। তার মানে হচ্ছে এই একই ব্যাপারটা একই হচ্ছে, একই ঘুরে ফিরে একই হচ্ছে। এই জলের বোতল এটা হচ্ছে $1, মানে হচ্ছে 80 টাকার কাছাকাছি, 80 টাকার ওপরে $1। এটার দাম হচ্ছে $2 আর এটার দাম হচ্ছে $3। টোটাল আমাদের এখানে হলো হচ্ছে $2, $3, $5, $6। তো আমার কাছে ডলার যদিও আছে, তবু আমি এটা ক্রেডিট কার্ডে পে করবো, দেখবো যেখানে ক্রেডিট কার্ডে পে হচ্ছে কিনা। এটা হচ্ছে SBI এর ক্রেডিট কার্ড। সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতটা অভিজ্ঞতা আমি অর্জন করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা যখন আসবেন আপনাদের সুবিধা হয়। হয়ে গেল স্ক্যান করে। ভিসা ডেবিট কার্ড কিন্তু কাজ করবে না, ক্রেডিট কার্ডই কাজ করবে, বা যদি আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে সেটা কাজ করবে। যারা এখানে এসে মানি এক্সচেঞ্জ করতে চাইছেন, অর্থাৎ যারা সাথে ডলার আনবেন না বা এখানে এসে মালদ্বীপিয়ান রুপিস নেবেন বা ডলার নেবেন, তারা কিন্তু এখানে ফরেন রুপিস এক্সচেঞ্জের কাউন্টার আছে, এখানে কিন্তু আপনারা ফরেন রুপিস এক্সচেঞ্জ করতে পারেন। দেখুন এখানে বেশিরভাগ মানুষ যারা হিন্দি বোঝে, হয়তো ইন্ডিয়ার কোনো স্টেটের লোক এখানে এসে কাজ করছে বা এখানে চাকরি করছে, কাজে ওই যে বিদেশে একটা ভয় থাকে না আমাদের, যে আমি তো ইংরেজি বলতে পারি না। যেমন আমি সত্যি কথা বলতে ইংরেজি বলতে পারি না, আমার ইংরেজি অত ফ্লুয়েন্ট নয়, আমি বুঝতে পারি, ভেঙে ভেঙে বলতে পারি, কিন্তু একটা না ঝরঝর করে ইংরেজি বলতে পারি না। এখানে এসে আমি হিন্দি দিয়ে চালাচ্ছি, কোথাও কোথাও ওই দোকানটায় গিয়েছিলাম ওখানে বাংলা দিয়ে চালাচ্ছি, কোনো ব্যাপারই না রে। মালদ্বীপ আর মালদা সমান, এখন আপনাদের কাছেও সমান হয়ে যাবে। সবে তো এলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে, এই যে আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে সামনে হচ্ছে এরকম সমুদ্র, যেখানে বোট চলে, যে বোটে করে আমরা ট্রান্সফার হব মালে থেকে মাফুসি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে মালে থেকে আমরা যাব পাবলিক আইল্যান্ড মাফুসি, এবং মাফুসিতে থাকা, খাওয়া, ঘোরা এবং অ্যাক্টিভিটি সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।